Hallo Leute, welcome by জার্মান তুফান কানাল। সবাইকে শুভেচ্ছা জার্মান তুফান চ্যানেলে। আবারও আজকে আমরা B1-এর একটি গ্রামাটিক নিয়ে আলোচনা করব। heute werden ein Grammatikregeln nämlich in dem lernen। আজকে আমরা ইনডেম নিয়ে আলোচনা করব। ইনডেম একটি কনজাংশন। এই ইনডেম কনজাংশনটি আপনারা নেটওয়ার্কস বইতে পাবেন না সম্ভবত। তাই আমি এখানে এই ইনডেম সম্পর্কে বলবো। এই ইনডেম নেটওয়ার্কস বইকে না থাকলেও এই ইনডেম কিন্তু B1 লেভেল জার্মান শেখার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন যে ইনডেম একটি কনজাংশন, এবং কনজাংশন সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তাহলে A2-তে আপনারা এই ধারণা পাবেন। যেহেতু এইটা B1 কোর্স, তাই আমি কনজাংশন সম্পর্কে অল্প কিছু বলবো। কনজাংশন হচ্ছে দুইটি বাক্যকে একসাথে যুক্ত করে এবং যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। তো এইখানে কনজাংশন হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ইনডেম একটি কনজাংশন। ইনডেম যে কনজাংশন, তাতে দুটি বাক্যাংশ থাকবে। একটা হচ্ছে হফসাস বা মেইন ক্লজ বা মেইন সেন্টেন্স, আর ইনডেমের সাথে যেটা থাকবে পরবর্তীতে, সেটা হচ্ছে নেভেনসাস। লক্ষ্য করবেন যে হফসাসের পরে হচ্ছে কমা থাকবে, তারপর ইনডেম এবং নেভেনসাস থাকবে। তো চলুন আমরা একটি উদাহরণে যাই, তাহলে এই ব্যাপারটি পরিষ্কার হয়ে যাবে। যেরকম আমরা যদি বলি, I learn German by practicing vocabulary every day. Ich lerne Deutsch, indem ich jeden Tag Vokabel übe. এখানে দেখুন যে ich lerne Deutsch, এটা কিন্তু হপসাস। কিভাবে আমি বলতে পারি এটা হপসাস? কারণ এইখানে যে ভার্ব রয়েছে সেটা কিন্তু পজিশন সোয়াইতে রয়েছে। মেইন ভার্বটা পজিশন সোয়াইতে রয়েছে বলে এটা হচ্ছে হপসাস বা মেইন ক্লজ। আই লার্ন জার্মান, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে। এই কারণেই এটাকে বলা হচ্ছে হপসাস বা মেইন ভার্ব। এটা অন্য কোনো কথার উপর নির্ভর করছে না। কিন্তু যদি পরবর্তীতে দেখেন, বাই প্র্যাকটিসিং ভোকাবুলারি এভরিডে, এই কথাটা কিন্তু উম, কোনো মানে বোঝাচ্ছে না। এটার একটা প্রশ্ন রাখছে যে আমি আসলে শব্দ শিখে, প্রতিদিন শব্দ শিখে কি করি। তো এই কথাটা যে প্রশ্ন থাকছে, এটা দ্বারাই প্রমাণ হচ্ছে যে বাই প্র্যাকটিসিং ভোকাবুলারি এভরিডে বা ইনডেম ইয়েডেন টাক ভোকাবেল উবে, এই কথাটা হচ্ছে নেভেনসাস। এবং নেভেনসাসের ক্ষেত্রে সবসময় দেখবেন যে মেইন ভার্বটা হচ্ছে যে এটা কিন্তু পজিশন সোয়াইতে থাকছে না, এটা কিন্তু সবার লাস্টে থাকছে। এবং পজিশন সোয়াইতে আপনার বাদ বাকি যে কথাগুলা, সেই কথাগুলো আসছে। এটা যদি নেভেন সাজ যদি না হয়, হফ সাজ হতো, তাহলে এটা কীরকম হতো? ইটস উবে ইয়েডেন টাগ ভোকাবেল, তখন কিন্তু এটা নেভেন সাজ হয়ে যেত। এবং তার মানে হয়ে যেত যে আমি ভোকাবুলারি প্র্যাকটিস করি প্রতিদিন। এবং তখন কিন্তু যে ইংলিশের ক্ষেত্রে যে ইস, যেই কথাটা বা আই কথাটা কিন্তু চলে আসতো। কিন্তু ইংলিশে এটা আসে না। জার্মানিতে ইস কিন্তু নেভেনসাস হফসাস দুইটাতেই আসবে। এবং লক্ষ্য করবেন যে মনে রাখার বিষয় যে নেভেনসাসের ক্ষেত্রে মেইন ভার্বটা সবসময় সেন্টেন্সের শেষে থাকবে, আর হফসাসের ক্ষেত্রে সেন্টেন্সের সেকেন্ড পজিশনে, পজিশন সোয়াইতে কিন্তু আপনার যেই মেইন ভার্বটা রয়েছে সেটা থাকবে। আর হফসাৎসের নেভেনসাৎসেই কিন্তু ইন্ডেনটা থাকবে। এই নেভেনসাস চিনার একটা উপায় হচ্ছে যে যে কোনো কনজাংশনই নেভেনসাৎসের শুরুতে থাকে কিন্তু। তো চলুন দেখা যাক আরও কিছু উদাহরণ আমরা প্র্যাকটিস করি, তাহলে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। I keep fit by regularly doing sports. Ich halte mich fit, indem ich regelmäßig Sports treibe. লক্ষ্য করুন এইখানে এই হাল্টে কথাটা পজিশন সোয়াই, নেভেনসাৎসের ক্ষেত্রে, হফসাৎসের ক্ষেত্রে কিন্তু পজিশন সোয়াইতে রয়েছে, এবং কমা দিয়ে ইনডেম নেভেনসাৎ শুরু হলো
এবং ইস রেগেলমাইসিস স্পোর্টস ট্রাইবে, ট্রাইবেটা হচ্ছে মেইন ভার্ব, সবার শেষে চলে গেল। ঠিক পরবর্তী উদাহরণে ওয়াস স্প্যারেন গেল্ট ইন দেম উইয়ে ভেনিগা আউসকেবেন, মানে হচ্ছে উই সেভ মানি বাই স্পেন্ডিং লেস। এখানেও কিন্তু পজিশন সোয়াইতে মেইন ভার্ব, যেটা হচ্ছে মেইন ক্লজ বা হবসাস। আর নেবেনসাসের ক্ষেত্রে শুরু হচ্ছে ইন্ডেম দিয়ে, তারপর সাবজেক্ট, তারপর বাদবাকি কথাগুলো, এবং সবার শেষে কিন্তু যেই মেইন ভার্বটা সেটা রয়েছে। আরেকটি উদাহরণ আমরা দেখছি যে লাউরা löste das Problem solved indem sie einen anderen Method ausprobierte. Laura solved the problem by trying a different method. আশা করি এই ইনডেমের ব্যবহারটা ক্লিয়ার হয়েছে। ইনডেম মানে হচ্ছে বাই, এবং যখনই আপনারা কোনো কথা বলবেন, যেরকম হতে পারে যে আমি প্রতিদিন কথা বলে আমার স্পিকিং প্র্যাকটিসটা করতে পারি, এইরকম কথাটা যখন থাকবে যে তখনই কিন্তু বাই ব্যবহার করা হবে বা ইনডেম ব্যবহার করা হবে। এখন আসুন জার্মান তুফান এক্সট্রাতে। জার্মান তুফান এক্সট্রাতে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ইনডেম যখন মডাল ভার্ব যুক্ত হবে তখন আসলে ভার্ব সেন্টেন্সটা কেমন হবে। তো সাবজেক্ট সেন্টেন্স স্ট্রাকচার বা সাজবাওটা সেমই থাকবে, হবসাজ, তারপর কমা, ইনডেম নেবেনসাজ। সে ধরনের উদাহরণ হচ্ছে দু কান্স দি প্রুফুং বেস্টেহেন ইনডেম ডু ফ্লাইসিস ল্যান্ড, মানে হচ্ছে ইউ ক্যান পাস দ্য এক্সাম বাই স্টাডিং ডিলিজেন্টলি। ডিলিজেন্টলি মানে হচ্ছে কঠিনভাবে বা গুরুতরভাবে, এইটা বোঝানো হচ্ছে। তো এইখানে লক্ষ্য করবেন যে এইখানে কিন্তু পজিশন সোয়াইতে কিন্তু মডাল ভার্ব আসবে। এই ব্যাপারটা আপনারা A1-এ পড়ে থাকবেন যে মডাল ভার্বের পজিশনটা কিন্তু পজিশন সোয়াইতে থাকবে, আর মেন ভার্বটা কিন্তু শেষে চলে যাবে। তো এই যে হবসাটসের স্ট্রাকচারটা হচ্ছে যে দু কান্স দি প্রুফুং বেস্টেহেন, তারপর হচ্ছে আগের মতোই ইনডেম ডু ফ্লাইসিস লান্স, ইনডেম সাবজেক্ট এটসেট্রা বা বাদবাকি কথাগুলো, এবং শেষে হচ্ছে মেন ভার্বটা। আবার আরেকটা ভাবে যদি আমরা করি যে উল্টাভাবে কিন্তু আমরা লিখতে পারি যে এই একই কথাটাই যদি আমরা বলি যে বাই স্টাডিং ডিলিজেন্টলি ইউ ক্যান পাস দ্য এক্সাম, এটাকে আমরা লিখতে পারি ইন ডেম ডু ফ্লাইস হিজ ল্যান্ড, সেম থাকবে। আর পরবর্তীতে যখন এটা উল্টে যাচ্ছে, উল্টে যাওয়ার কারণে এখানে কিন্তু যেই মডাল ভার্বটা রয়েছে সেটা শুরুতে আসবে, এবং সেই হিসেবে হয়ে যাচ্ছে কান্স দু দি প্রুফুং বেস্টেন, ইন ডেম ডু ফ্লাইসিস ল্যান্ডস কান্স ডু দি প্রুফুং বেস্টেন। আরেকটা উদাহরণ আমরা দেখি, ইয়ার ব্লাইব গেজুন্ড ইন দেম ইয়ার রেগেলমাইসিস স্পোর্টস ট্রাইবেন মুস, হি স্টেজ হেলদি বাই হ্যাভিং টু এক্সারসাইজ রেগুলারলি। প্রথম বাক্য এবং দ্বিতীয় বাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে যে এইখানে নেবেনসাৎসের ক্ষেত্রে কিন্তু মডাল ভার্বটা এসে পড়েছে, এবং আপনারা আগেও পড়েছেন A2-তে যে যখন নেবেনসাৎসের ক্ষেত্রে মডাল ভার্বটা আসবে সেটা কিন্তু সবার শেষে চলে যাবে, আর ঠিক তার আগেই হচ্ছে যে মেইন ভার্বটা আছে সেটা থাকবে। তাহলে মনে রাখবেন যে যখন নেবেনসাৎসের ক্ষেত্রে মডেলটা চলে আসবে তাহলে মডেলটা সবার শেষে যাবে, ঠিক তার আগেই হচ্ছে মেইন ভার্বটা আসবে, আর ইনডেমের ঠিক পরেই হচ্ছে সাবজেক্ট থাকবে, আর বাদবাকিগুলো মাঝখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। তো আরেকটি ব্যাপার যেটি আমি আলোচনা করতে যাচ্ছিলাম যে এই কথাটা কিন্তু ইনডেম বা বাই, এই কথাটা বা এই এক্সপ্রেশনটা জার্মান ভাষার গ্রামাটিক্সে আর একটা রুলস হিসেবে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ডামিট বা উইথ দ্যাট। তো পরবর্তী ভিডিওতে আমি ডামিট সম্পর্কে আলোচনা করব। এই ডামিট সম্পর্কে আপনারা নেটওয়ার্কস বইতে পাবেন। তো
পরবর্তী ভিডিওতে আমি ডামিট নিয়ে বিস্তারিত কথা বলবো। তো কুইজ হচ্ছে আজকের যে শি হেল্পস হার মাদার বাই ওয়ার্কিং ইন দ্য হাউস হোল্ড, এটির জার্মানটা কি হবে সেটা আপনারা কমেন্টে লিখুন। আর যদি আপনাদের কোনো ডামিট সম্পর্কে, ইন্ডিয়ান সম্পর্কে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন, এবং B1-এর আর কোন ভিডিওগুলো দেখতে চান সে বিষয়ে আপনারা কমেন্টে জানান। তো এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, এখানে আপনারা জয়েন করতে পারেন। আমি B1-এর গ্রামার সহ এবং B1-এর টোটাল কোর্স তৈরি করেছি। তো আপনারা যারা B1 এক্সাম দিতে চাচ্ছেন তারা B1-এর এই গ্রুপে জয়েন করতে পারেন। এই গ্রুপটি শুধুমাত্র যারা B1-এর সিরিয়াসলি যারা পড়ছেন বা এক্সাম দিতে চাচ্ছেন তাদের জন্যই তৈরি করা। যারা A1 বা জার্মান ভাষা মাত্র জানছেন বা A1 করছেন বা শুরু করবেন কিভাবে তাদের জন্য নয়, বা A2 করেছেন তাদের জন্য নয়, যারা একদম B1-এর জন্য রেডি তাদের জন্যই এই গ্রুপটি। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে লেগেছে, এবং যদি আমার এই ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি চাপুন। আশা করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত বিদায়। সবাই জার্মান তুফান চ্যানেলের সাথে থাকুন এবং জার্মান ভাষা বুঝে বুঝে পড়ুন, নিজের মনের মধ্যে জার্মান ভাষার ভয়ভীতি দূর করে তুফান তৈরি করুন। সেই পর্যন্ত বিদায়।